নমস্কার, আমি সৃজা। পশ্চিমবঙ্গের ইতিহাসে বা বলা ভালো পশ্চিমবঙ্গের বিধানসভার ইতিহাসে আজ থেকে একটা নতুন যুগের সূচনা হলো, আর সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হচ্ছেন। আমরা জানি 4 মে আমরা রেজাল্ট জেনে গেছি যে বিশাল বড় ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসে গেছে বিজেপি, এবং সেক্ষেত্রে বিজেপির মুখ্যমন্ত্রী হবেন, সেটাই স্বাভাবিক। এবং সেই অনুযায়ী শুভেন্দু অধিকারীর নাম আজকে ঘোষণা করা হয়েছে বিজেপির তরফ থেকে, এবং উনি এ রাজ্যের বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ। কিন্তু আমাদের স্বাধীনতার পর থেকে আমরা যদি 78 বছর দেখি, তাহলে এই গোটা 78 বছরের সঙ্গে আজকে যে মুখ্যমন্ত্রীর মুখ ঘোষণা করা হয়েছে বিজেপির তরফ থেকে, তার একটা গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। কি সেই পার্থক্য? প্রথম পার্থক্য হচ্ছে যে এর আগে, মানে শুভেন্দু অধিকারীর আগে এখনো পর্যন্ত কোনো মুখ্যমন্ত্রী এভাবে নিজের ভোট প্রচারের সময় সরাসরি বলেননি যে ভারত সেকুলার রাষ্ট্র নয়, ভারত হিন্দু রাষ্ট্র গঠিত হবে। এবং একই সঙ্গে রেজাল্ট বেরোনোর পরেও কোনো মুখ্যমন্ত্রী বলেননি যে শুধু হিন্দুরা ওনাকে ভোট দিয়েছে, মুসলমানরা ওনাকে ভোট দেননি। অর্থাৎ সরাসরি সাম্প্রদায়িকতার বার্তা এভাবে প্রকাশ্যে বলা এই প্রথম ঘটছে পশ্চিমবঙ্গের ইতিহাসে। তাই পশ্চিমবঙ্গের ইতিহাসে এটা একটা আলাদা রকমের ইতিহাস, এটা বলাই যায়। বহু কিছু দেখেছে পশ্চিমবঙ্গ যুক্তফ্রন্টের সরকার দেখেছে, পশ্চিমবঙ্গ কংগ্রেসের সরকার দেখেছে। কংগ্রেসের সরকারের আমলে বামেরা সম্পূর্ণভাবে 5 বছর বিধানসভা বয়কট দেখেছে। এমনকি আমরা যদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলটাও দেখি, সেখানেও আমরা দেখেছি যে সফট হিন্দুত্ব এবং তারই সঙ্গে সফট যে মুসলিমদের প্রতি একটা দায়বদ্ধতা, দুটোরই আলাদা আলাদা বিভাজন ইমাম ভাতা এবং পুরোহিত ভাতার মাধ্যমে করা হয়েছে। সবই ঠিক আছে। আরএসএস মমতা ব্যানার্জিকে দিয়ে মন্দিরের রাজনীতি করিয়েছেন, সেটাও ঠিক আছে, সেটাও মানা গেছে। এবং রাষ্ট্রের টাকায় ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে মন্দির তৈরি করেছেন মমতা ব্যানার্জি, সেটাও ঠিক আছে। কিন্তু তার মধ্যেও কোথাও গিয়ে একটা ছদ্ম ধর্মনিরপেক্ষতা ছিল, কোথাও গিয়ে একটা সফট হিন্দুত্ব ছিল। কিন্তু শুভেন্দু অধিকারী এ রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী যেখানে কোনো সফটনেস নেই, একেবারে সরাসরি সাম্প্রদায়িকতার বার্তা উনি প্রথম দিন থেকে দিয়ে গেছেন। এবং আশা করা যায় যে উনি মনে করেছেন যে এই সাম্প্রদায়িকতার বার্তার মাধ্যমেই ওনাকে মুখ্যমন্ত্রীর মসনদে পৌঁছে দিয়েছে বিজেপি। কিন্তু সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে এ রাজ্যের বেশিরভাগ মানুষ মনে করেছেন যে বিজেপি এ রাজ্যে আসলে বা ডাবল ইঞ্জিন সরকার আসলে এ রাজ্যের প্রভূত উন্নতি হবে। এখন বিষয়টা হচ্ছে যে সকলেই যে হিন্দুত্ববাদীর জন্য বা হিন্দুত্বের জন্য বিজেপিকে ভোট দিয়েছেন এরকমটা না। অনেক মানুষই আছেন যারা কিন্তু উন্নয়নের আশায়, ইনভেস্টমেন্টের আশায় মানে বিজেপিকে এনেছেন ক্ষমতায়। কিন্তু এই যে ইনভেস্টমেন্ট, এটা কোনো গাছ থেকে পেড়ে ফেলা ফল নয়, হতে পারে না। আমরা যদি গোটা ভারতবর্ষের চিত্র দেখি, সেখানে আমরা বিহার দেখবো, সেখানে আমরা আসাম দেখবো, সেখানে আমরা উড়িষ্যা দেখবো। সব থেকে বড় কথা, সব থেকে গুরুত্বপূর্ণ, সেখানে আমরা স্টক মার্কেট দেখবো। কোন ইন্ডিভিজুয়াল রাজ্য কখনোই একেবারে হঠাৎ করে উন্নয়নের বাজিমাত করে দিতে পারে না। যদি উন্নয়ন হওয়ার থাকে তাহলে সেটা গোটা ভারতবর্ষ জুড়ে হবে। বিজেপি 22 থেকে 23টা রাজ্যে রয়েছে, তারপরেও কিন্তু স্টক মার্কেট গোটা 1 বছর ধরে শুয়ে রয়েছে। আমরা জানি প্রোফাইল খুললে মানুষ শুধু লাল লাল দেখেন, সবুজ দেখেন না। তাহলে যদি উন্নয়নই হতো, এত উন্নয়নের জোয়ারেই যদি হতো এত, তাহলে 22টা রাজ্যে বিজেপি থাকাকালীনই হতে পারতো, 23 নম্বর রাজ্যটার প্রয়োজন হতো না। কিন্তু মানুষ এখন মনে করছেন যে ইন্ডিভিজুয়ালি পশ্চিমবঙ্গটার উন্নয়ন হবে, এবং সেই উন্নয়ন কার হাত ধরে হবে? সেটা শুভেন্দু অধিকারীর হাত ধরে হবে। এখন মানুষ হিন্দুত্বে বিশ্বাস করছেন, হয়তো বাঙালিও হিন্দুত্বে বিশ্বাস করছেন, কিন্তু আমরা জানি ইতিহাস যা বলে সেটা হচ্ছে এই হিন্দুত্বের ধ্বজাধারীরা কিন্তু খুব বেশি দিন টিকে থাকতে পারেননি। এমনকি হিন্দু মহাসভার সর্বভারতীয় নেতা শ্যামা প্রসাদ মুখার্জি, তিনিও গান্ধী হত্যার পরে হিন্দু মহাসভা নামটাকে পাল্টে জনসংঘ করে দিয়েছিলেন, কারণ উনি বুঝেছিলেন এই হিন্দুত্বের ধ্বজাধারীরা খুব বেশি দিন টিকতে পারবে না। যে কারণের জন্য এখনো পর্যন্ত অনেক মানুষ রয়েছেন যারা হিন্দু মহাসভা নামটাকে নিয়েই সংগঠন করেন, তারা জনসংঘে বিশ্বাস করেন না। কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি বুঝেছিলেন যে এই হিন্দুত্বের ধ্বজাধারীরা খুব বেশি দূর এগোতে পারবেন না। তো শ্যামাপ্রসাদ মুখার্জি বুঝেছিলেন, ধাক্কা খেয়ে বুঝেছিলেন, কিন্তু শুভেন্দু অধিকারী এখনো বোঝেননি।
এবং সেই কারণের জন্য উনি এখনো সাম্প্রদায়িকতার বার্তা ছড়াচ্ছেন এবং সেটা সরাসরি ছড়াচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। এবং এই সাম্প্রদায়িক বাতাবরণে যে বিষ ছড়াচ্ছে তারই প্রতিফলন হচ্ছে লেনিন মূর্তি ভাঙা, তারই প্রতিফলন হচ্ছে নিউ মার্কেটে বুলডোজার চালিয়ে জেসিবি চালিয়ে প্রান্তিক মানুষ খেটে খাওয়া মানুষের দোকান ভাঙা, তারই প্রতিফলন হচ্ছে জ্যোতিবাবুর আবক্ষ মূর্তিতে গেরুয়া আবির পরানো, তারই প্রতিফলন হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির ভিতরে ঢুকে গুন্ডামি করা, তারই প্রতিফলন হচ্ছে আশুতোষ কলেজে রামমোহন রায় থেকে সিস্টার নিবেদিতার কপালে গেরুয়া তিলক পরানো। কিন্তু হিন্দুত্বের ধ্বজা ধরে কত দূর পৌঁছানো যেতে পারে এবং এই হিন্দুত্বের ধ্বজা ধরে বাংলায় মানে এ বাংলায় কতটা ইনভেস্টমেন্ট আসতে পারে সেটা অবশ্যই আগামী দিনে আমরা চোখ রাখবো। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের যে বর্ডার রয়েছে মানে পশ্চিমবঙ্গের যে বর্ডার আমরা শেয়ার করি সেটা বাংলাদেশের সঙ্গে বর্ডার। বাংলাদেশে জামাত ক্ষমতায় আসতে পারেনি ঠিকই, কিন্তু তারপরেও 40% ভোট পেয়েছে এবং সেটা সমস্তটাই বর্ডার এলাকা জুড়ে পেয়েছে। এবং ওদিকে যখন জামাতরা বর্ডার এলাকা জুড়ে ক্ষমতায় রয়েছে তখন এ রাজ্যে ক্ষমতায় আসছে বিজেপি এবং মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারীর মতন কন্টিনিউ সাম্প্রদায়িকতার বাতাবরণ ছড়ানো একজন মুখ্যমন্ত্রী। সুতরাং এর থেকে বোঝা যায় যে আগামী দিনে পরিস্থিতি অশান্ত হতে চলেছে, আগামী দিনে আমাদের এই পরিচিত বাংলা অপরিচিত হতে চলেছে এবং অবশ্যই আগামী দিনে সংখ্যালঘুদের সমস্যা হতে চলেছে। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে বামপন্থীরা রাস্তায় রয়েছে, বামপন্থীরা এখনো পর্যন্ত খেটে খাওয়া শ্রমজীবী মানুষের পাশে রয়েছে, বামপন্থীরা যে কোনো মানুষের সমস্যার সমাধানের জন্য রয়েছে। তাই আগামী দিনে রাস্তা হোক কোনো সাম্প্রদায়িক বার্তা নয়, বামপন্থা।